আমরা যাই বলি না কেন, সমাজে এখনো বেশিরভাগ ক্ষেত্রেই আগে রূপ দেখা হয়, তারপরে গুণ বিচার করা হয়। আজকের ঘটনাটা শুনুন, তার প্রমাণ আরেকবার পেয়ে যাবেন। দুদিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল, কাল থেকে তোমাকে আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি দুদিন আমার মেয়েকে পড়িয়েছ, আমি তোমাকে 1 মাসেরই টাকা দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, কাকিমা কিছু মনে করবেন না, কিন্তু আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? কাকিমা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না, তোমার কোনো অপরাধ নেই, এমনিতেই তোমাকে আর আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম, কাকিমা আমি আপনার মেয়েকে 1 মাস পড়াই, তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিকমতো পড়াতে পারছি না, তখন না হয় আমাকে বাদ দিয়ে দেবেন, আমার আপত্তি থাকবে না। এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাইছে না। শুধু ভালো পড়ালেই হয় না, দেখতে শুনতেও একটু ভালো হতে হয়। তোমাকে দেখলেই আমার মেয়ে ভয় পেয়ে যায়। আমি কাকিমার হাতে খামটা ফেরত দিয়ে বললাম, টিউশন করাতে হলে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয়, তা আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করুন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না। ছাত্রীর বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার একটা অনুষ্ঠানের উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন। আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম। স্যার আমাকে একবার ভালো করে দেখে নিয়ে হাসতে হাসতে বলেছিলেন, তোর মতো কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কজন মানুষ আসবে সেই মানুষগুলোও পালাবে। স্যারের এই এক কথাতে রাতারাতি আমার নাম কাউয়া হয়ে গেল। সবাই আমায় কলেজে তখন কাউয়া বলেই ডাকতো। কয়েকদিন আগে বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছিলাম। আমার পাশের সিটে একটা সুন্দর মেয়ে বসেছিল। আমি যখন আমার সিটে বসতে যাব, তখন মেয়েটা নাক মুখ ওড়না দিয়ে চেপে ধরে বসলো। বাসটা কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা বাসের কন্ডাক্টরকে ডেকে বলল, দাদা আমার সিটটা একটু পাল্টে দেন তো, আমি অন্য কোথাও বসবো। বাসের কন্ডাক্টর তখন আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো। তারপর মেয়েটাকে বলল, দিদি এই লোকটা কি আপনার সাথে অসভ্যতাম করেছে? যদি কোনো রকম কিছু করে থাকে তাহলে বলেন এক্ষুনি, এক্ষুনি একে সোজা করে দিচ্ছি, নামিয়ে দেবো বাস থেকে। কন্ডাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর ক্ষেপে উঠল। একজন লোক তো চিৎকার করে বলে উঠল, অবশ্যই নোংরামি করেছে, তা না হলে এই বোনটা সিট থেকে উঠতে যাবে কেন? এক ভদ্রমহিলা মুখ ঝাঁঝিয়ে বলল, চেহারা দেখেই বোঝা যায় বদমাস টাইপের লোক। এইসব কুলাঙ্গারদের জন্যই মেয়েরা রাস্তাঘাটে চলাচল করতে পারে না এখন। এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে প্রায় আমায় মারতে আসবে। আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আপনি আমার ছোট বোনের মতো, আমি কি আপনার সাথে কোনো রকম নোংরামো করেছি বলেন আপনি? মেয়েটা মাথা নিচু করে বলল, না। তখন আমি বাসের অন্য যাত্রীদের বললাম, জানেন আমার অপরাধ কি? আমার অপরাধ হলো আমি দেখতে কালো। আপনাদের মতো সাদা চামড়ার কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষদের গা থেকে গন্ধ বের হয়। আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষই কালো হয়। যে ভদ্রমহিলা আমায় বদমাইশ কুলাঙ্গার বলছিল, সেই মহিলার কাছে গিয়ে বললাম, আপনি আমার চেহারা দেখেই বুঝে গেলেন না যে আমি বদমাইশ? বিশ্বাস করেন আমি কোনোদিন বদমাইশি করি না। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে পর্যন্ত তাকায়নি, কিন্তু কেন জানি না এই মুহূর্তে আপনার সাথে বদমাইশি করতেই ইচ্ছা করছে। নিউ মার্কেটে গিয়েছিলাম সেদিন কিছু শপিং করতে। এমন সময় আমার রুমমেট রাহুল ফোন করে বলল, মেসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম কিনে নিয়ে আসিস তো, আমি তোকে পরে টাকা দিয়ে দেবো। রাহুলের কথা মতো কসমেটিক্সের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানের ছেলেটা আমায় দেখে মুচকি হাসলো। তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল, দাদা টাকাগুলো কেন খালি খালি জলে দিচ্ছেন? আপনার যা কালার, আপনাকে যদি 3 দিন 3 রাত হারপিক দিয়েও ডুবিয়ে রাখা হয় তাহলেও আপনার গায়ের রং পরিবর্তন হবে না বিন্দুমাত্র। দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর গালে ঠাস করে সজোরে একটা চড় মেরে দিই, কিন্তু ওরই বা কি দোষ? দোষ তো আমার বাবা মার, কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছে। দোকান থেকে বের হলেই মাকে ফোন করলাম। মা ফোনটা রিসিভ করতেই আমি মাকে বললাম, মা শুনেছি বাবা মা কোনো পাপ করলে তার দায়ভার কিছুটা হলেও সন্তানের ওপর এসে পড়ে। তোমরা কি কোনো পাপ করেছিলে যার ফলস্বরূপ তোমাদের ঘরে আমার মতো এরকম কালো ছেলে জন্ম নিল? মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর গায়ের রং কালো দেখে মন খারাপ করছিস? তুই কালো তো কি হয়েছে, তুই আমার কাছে সোনার টুকরো ছেলে। মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম, দেখলে মা, তুমিও আমায় তেমন ভালোবাসো না। যদি ভালোবাসতে
তাহলে সোনার টুকরো না বলে হীরের টুকরো বলতে। আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল, আরে তুই তো আমার কোহিনূর হীরার টুকরো ছেলে। সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবা কোনোদিন আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি। আর সেই জন্যই হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর থেকেই আমার বাবা মা আমাকে বিয়ে করার জন্য চাপ দিতে লাগলো। আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি। তবে একটাই শর্ত দিয়েছি, বিয়ে করলে আমি কোনো কালো মেয়েকেই বিয়ে করব। আজ মেয়ে দেখতে যাব। মাকে ডেকে বললাম, মেয়ে কালো তো? মা বলল, আমি মেয়েকে এর আগেও দেখেছি, মেয়ের গায়ের রং কালোই, কিন্তু আজ আমরা দেখতে যাব বলে হয়তো মেকআপ করে আসবে, সুন্দরী লাগবে দেখতে। তবে চিন্তা করিস না, মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে। আমরা ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য। কিছুক্ষণ পর মেয়ে আসলো। মেয়েকে দেখেই কয়েক মিনিটের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম। একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে? ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই, শুধু চোখে হালকা একটু কাজল আছে। মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললাম, মা, তুমি না বলেছিলে মেয়ে কালো? এই মেয়ে তো দেখছি বেজায় সুন্দরী। শুধু সুন্দর না, ভয়ঙ্কর রকমের সুন্দরী। তোমায় আগেই বলেছিলাম আমি, নিজে যেমন ঠিক তেমন মেয়েই আমি বিয়ে করব। আমার কথা শুনে মা বলল, আরে মেয়ে সুন্দর না, মেকআপ করেছে তাই একটু সুন্দর লাগছে। আমি মায়ের হাতটা ধরে বললাম, কেন শুধু শুধু মিথ্যে কথা বলছো মা? মেয়ে কোনো মেকআপ করেনি। এত সুন্দর একটা মেয়ে, হয়তো ও চাইবে ওর হাজবেন্ড যেন দেখতে খুব সুদর্শন হয়। আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার লাইফটাই নষ্ট হয়ে গেছে। আমার সাথে একটা সেলফি পর্যন্ত তুলতে পারবে না। বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে, একসাথে ঘুরতে লজ্জা পাবে। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল, তুই কালো হয়েছিস দেখে কি একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবি না? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, না মা, পারি না। একটা সুন্দরী মেয়ে কখনোই একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। যদি কখনো বিয়ে করতে রাজিও হয়, তাহলে ভেবে নিতে হবে মেয়েটা বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়েছে, নয়তো কালো ছেলেটার খুব ভালো ক্যারিয়ার আছে সেজন্য রাজি হয়েছে। দুপুরে অফিসে বসে কাজ করছি, এমন সময় একটা অচেনা নম্বর থেকে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল, আমি শ্রাবণী, কাল আপনারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন আমিই সেই মেয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি হঠাৎ আমায় ফোন করলেন যে? মেয়েটি তখন বলল, আমি আপনার অফিসের নিচে, দয়া করে একটু নিচে আসবেন, আমার আপনার সাথে খুব জরুরি কিছু কথা আছে। একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটা বসে আছি। রেস্টুরেন্টের অনেকেই আমাদের হাঁ করে দেখছে। আমি চেয়েছিলাম রেস্টুরেন্ট বাদে অন্য কোথাও যদি একটু বসা যায়, কিন্তু মেয়েটাই আমাকে জোর করে এখানে নিয়ে আসলো। কফির মগে মেয়েটা চুমুক দিতে দিতে আমায় বলল, সত্যি বলতে আপনাকে আমার প্রথম দেখাতে ভালো লাগেনি, কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম। তারপর থেকেই আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। 1 মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায়, সেটা যদি আপনার সাথে দেখা না হতো, এই ঘটনাটা না ঘটতো, তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। আমি মাথা নিচু করে বললাম, তার মানে আপনি আমায় করুণা করছেন? মেয়েটি কফির মগ রেখে আমার হাত ধরে বলল, আমায় একটাবার সুযোগ দাও, আমি তোমায় এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে যাবে। বেশ কয়েক মাস পর ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি। এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার সেই ছাত্রী আর তার মা বের হচ্ছে। কাকিমা, চিনতে পারছেন আমায়? আমি আপনার মেয়েকে 2 দিন পড়িয়েছিলাম, কিন্তু 3 দিনের দিন আপনি আমায় বের করে দিয়েছিলেন। কাকিমা তখন বলল, হ্যাঁ চিনতে পেরেছি। এমন সময় রুম থেকে শ্রাবণী এসে বলল, সরি সরি, আজ রোগীর খুব চাপ ছিল তাই দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না? আমি তখন কাকিমাকে বললাম, কাকিমা, আমার স্ত্রী শ্রাবণী। আর শ্রাবণীকে বললাম, ও হলো পিহু, একসময় আমার ছাত্রী ছিল। শ্রাবণী মুচকি হেসে বলল, হ্যাঁ আমি জানি তোর নাম পিহু, আমিই ওর ট্রিটমেন্ট করছি। কাকিমা আর পিহু আমাদের দিকে হা করে তাকিয়ে রইল। আমি হেঁটে যেতে যেতে শ্রাবণীকে বললাম, পিহুর কি হয়েছে? শ্রাবণী বলল, এক টিচারের সাথে ওর শারীরিক সম্পর্ক ছিল, পরে প্রেগনেন্ট হয়ে যায়। কোনো ক্লিনিকে অ্যাবর্শন করিয়েছিল, এখন বিয়ের পর আর বাচ্চা হচ্ছে না। হঠাৎ শ্রাবণী দাঁড়িয়ে বলল, এই, ওই টিচারটা কোনোভাবে তুমি ছিলে না তো? আমি রেগে গিয়ে বললাম, আমি কেন হতে যাব? আমি কালো বলেই তো আমাকে 3 দিনের দিন বের করে দিয়েছিল বাড়ি থেকে। আমার কথা শুনে শ্রাবণী হাসতে হাসতে বলল, নীল শার্টে তোমায় খুব সুন্দর লাগছে। আমি মাথা নিচু করে বললাম, কাউয়ার মতো লাগছে তাই না? আমার কথা শুনে শ্রাবণী আমার হাত ছেড়ে দিয়ে বলল, যে ছেলে নিজে নিজেকে সম্মান করে না, তাকে মানুষ কিভাবে সম্মান করবে? শ্রাবণী রাগ করে একা একা হেঁটে চলে যাচ্ছে, আর আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মধ্যে কালোকে বাদে সাদাকে অসম্পূর্ণ লাগে।